শুরুতেই দিনের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে। এসএসসি গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার। এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় সিবিআইতেই আস্থা কলকাতা হাইকোর্টের। 21শে ডিসেম্বরের মধ্যে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি 24শে ডিসেম্বর। হাইকোর্টের নির্দেশ মেনে এদিন হাইকোর্টে হলফনামা জমা দেয় রাজ্য, কিন্তু সেই হলফনামা দেখে বিস্ময় প্রকাশ করে আদালত। আদালতের প্রশ্ন, এসএসসি সুপারিশ না করলে বোর্ড নিয়োগ করলো কিভাবে? কারা অপরাধী? কাদের নির্দেশে সুপারিশের চিঠি? একই সঙ্গে আদালত নির্দেশ দেয় ডিরেক্টর সিবিআই কমিটি গঠন করবেন। কমিটিতে ডিআইজি পদমর্যাদার অফিসার, মাথায় থাকবেন জয়েন্ট ডিরেক্টর। এসএসসি দুর্নীতি নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলিও। কিন্তু বিচারপতি নিজে সমস্ত দিক বিবেচনা করে দেখে বলেছেন যে না, এই তদন্ত রাজ্য সরকারের সঙ্গে প্রভাবিত কারো কাছেই রাখা যাবে না। এই তদন্ত করবেন সিবিআই। এটা হবে প্রাথমিক তদন্ত। প্রাথমিক তদন্ত করার পর যে তথ্য তোরা পাবেন আদালতে পেশ হবে। তার পরবর্তীকালে আদালত পুনরায় নির্দেশ দেবেন যে কী পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে দুর্নীতি, প্রত্যেকটি পরীক্ষা নিয়ে দুর্নীতি। টেট, এসএসসি আমরা জানি, এটা নিয়ে রোজ হচ্ছে, আপনারাও দেখাচ্ছেন, সাধারণ মানুষও বলছে। আর সরকার কোনো রকম তদন্ত করতে চাইছে না, কারণ সরকার চায় না তার নিজেদের লোকেরা, তার পার্টির লোকেরা মধ্যে ইনভলভ আছে। 600 কোটি টাকা দুর্নীতি হয়েছে, আর করলে নিজের লোকেরা ধরা পড়বে। সরকার চাপা দিতে চেষ্টা করছে, আইওয়াজ করছে। আর তাই লোক বারবার যাচ্ছেন কোর্টে, আর কোর্ট থেকে সিবিআই অর্ডার আসছে। 2016 থেকে 2019-এর মধ্যে 13,000 নিয়োগের সুপারিশ করে রাজ্য। সেই মতো পর্যায়ক্রমে পরীক্ষা এবং ইন্টারভিউ নেয় এসএসসি। 2019 সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়, কিন্তু অভিযোগ মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়ম বহির্ভূতভাবে 500 জনকে নিয়োগ করেছে কমিশন। তার মধ্যে 25 জনের নিয়োগের সুপারিশ তুলে মামলা হয় হাইকোর্টে। রিপাবলিক বাংলা। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে তার। দিল্লি রওনা হওয়ার আগে ত্রিপুরা ইস্যুতে সরব হলেন মমতা। তপ্ত ত্রিপুরা তার আজ পড়েছে রাজধানীতেও। এই পরিস্থিতিতে দিল্লি সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসএফ ইস্যু নিয়ে বৈঠক রয়েছে মমতার। আমি আজকে দিল্লি যাচ্ছি। আমার এই যাওয়াটা আগেই ছিল, ঠিক আপনারা জানেন যে আমার প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে পরশুদিন। আমার রাজ্যের কতগুলো ব্যাপার আছে, আর বিশেষ করে বিএসএফ এর ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না। একই সঙ্গে এদিন ত্রিপুরা ইস্যুতে বিপ্লব দেবের সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা, বিজেপি শাসিত রাজ্যে মানুষের গণতন্ত্র নেই। কথায় কথায় খুন করা হচ্ছে, গুন্ডারা কাটারি বটি আর্মস নিয়ে রাস্তায় ঘুরছে পুলিশের সামনে। মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেন্টারের আমরা সবসময় চাই যেন সুন্দরভাবে একটা মানে যোগাযোগ যেন থাকে, কারণ সেখানে আলটিমেটলি ফেস করা হচ্ছে জনতারা। আমরা সবসময় চাই যে স্টেটের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ফেডারেল স্ট্রাকচারের মাধ্যমে সব মিটিং অ্যাটেন্ড করুক এবং যা উন্নয়ন হবে তাহলে জনতার জন্য হোক। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে কি উঠে আসে এখন সেদিকেই নজর। রিপাবলিক বাংলা। সকালে বিজেপির রাজ্য সদর দপ্তরের বাইরে বিক্ষোভ। সন্ধ্যায় রবীন্দ্র সদন থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল কলা কুশলীদের। সব মিলিয়ে ত্রিপুরা ইস্যুতে দিনভর সরগরম রাজ্য রাজনীতি। সায়নী ঘোষের গ্রেপ্তারে আঁচ পড়ল কলকাতাতেও। বিজেপির রাজ্য সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপির সদর দপ্তর মুরলী ধর্ষণের সামনে তৃণমূল কর্মীরা বসে পড়েছেন। একেবারে মুরলী ধর্ষণের প্রবেশের যে পথ, সেই প্রবেশ পথে তৃণমূলের একটি ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে সায়নী ঘোষকে যেভাবে মিথ্যা মামলায় পুলিশ ফাঁসিয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় এবং বিজেপির কার্যালয়ে আমরা কোনোভাবে কোনো নেতাকে ঢুকতে দেব না। বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পরে বিজেপি কর্মীরা গঙ্গাজল দিয়ে দলীয় কার্যালয় পরিষ্কার করেন। তৃণমূলের এই ঘটনায় নিন্দায় সরব বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সাথে বাংলায় লড়ার জন্য বঙ্গ বিজেপি
সাফিসিয়েন্ট। আমাদের উপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারা আমাদের মার্গদর্শন করেন, তারা আমাদের পাশে থাকেন। কিন্তু এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে বঙ্গ বিজেপি লড়ার জন্য সেলফ সাফিসিয়েন্ট। আমরা লড়তে জানি এবং আমরা আগামী দিনেও লড়ব। কার্যালয়ের সামনে আজকে ধরনের বিক্ষোভ, এটা আমরা তীব্র নিন্দা করছি। একটা গণতান্ত্রিক পরিবেশে যে কেউ প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রতিবাদের একটা পদ্ধতি আছে, প্রতিবাদের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের যে ন্যূনতম মর্যাদা, সেই মর্যাদা দিতে, সামান্যতম স্পেস দিতে এই সরকার অপারগ। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্র সদন থেকে গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদে সামিল হন কলা কুশলীরা। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ছাত্র পরিষদের যুব কংগ্রেসের প্রচার করছে, তাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে, মারা হচ্ছে, তারা রক্তাক্ত হচ্ছে, তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এটাই হচ্ছে বিজেপির গণতন্ত্র। বিজেপি যেখানে, সেখানে গণতন্ত্র থাকে না। ত্রিপুরা ইস্যুতে দিনভর সরগরম রাজ্য। রিপাবলিক বাংলা। বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টে ফের শিরোনামে উদয়ন গুহ। দ্রুত পুরভোট করার দাবি জানিয়ে তুলে আনলেন ত্রিপুরার রাজনীতির প্রসঙ্গ। পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। বিএসএফের মদত ছাড়া কোনো কিছু পাচার করা সম্ভব না। যার মুখে চিনি দিলে মা মরে যাবে, তাকে কে কষ্ট করে বিষ দিতে যাবে? তিনি বিতর্কিত মন্তব্যেও আছেন, আবার বিতর্কিত সোশ্যাল মিডিয়ায় পোস্টেও রয়েছেন। কখনো বিএসএফকে নিয়ে অপমানজনক মন্তব্য, আবার কখনো বিজেপি বিধায়কের পা ভেঙে দেওয়ার হুমকি। সবসময় শিরোনামে দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তার নতুন সোশ্যাল মিডিয়া পোস্টে এবার নতুন বিতর্ক। তাড়াতাড়ি পুরসভার নির্বাচন হোক, বিপ্লব দেব শিখিয়েছে কি করে পুরো ভোট করতে হয়। ত্রিপুরা সায়নী ঘোষের গ্রেপ্তারে ঘিরে উত্তাল হয়েছে রাজনীতি। ধর্ণা বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব। বিতর্কিত পোস্ট নিয়ে মন্তব্য করতে গিয়ে তুলে আনলেন সেই প্রসঙ্গ। এটা ক্ষোভের দিকে বলেছে, পৌর নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হচ্ছে, যে সব কিছুর পথ দেখাচ্ছে হচ্ছে বিজেপি। এবং ওদের দেখানো পথে যখন ওরা নিজেরা আক্রান্ত হবে, তখন ওরা নানাভাবে চিৎকার চেঁচামেচি শুরু করবে। আমরা দেখতে চাই যে সেই সময় ওরা কি বলে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। যত দেরি হবে পৌরসভা নির্বাচন, তত গোষ্ঠীদ্বন্দ্বের বেড়ে যাবে, আর সেই জন্য বাড়ার আগেই যেন পৌরসভা নির্বাচনটা হয়, সেটাই চাইছি। বিএসএফকে নিয়ে তার নিন্দাজনক মন্তব্য আলোড়ন ফেলেছিল বাংলা রাজনীতিতে, জানিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। নতুন পোস্টেও তাই বিতর্কেই থাকলেন তৃণমূল বিধায়ক। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সামনেই পুরভোট, তার আগে সর্বদল বৈঠকে একসঙ্গে সমস্ত পুরসভায় নির্বাচন করার জন্য সওয়াল বিরোধীদের। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্যের সব পুরসভায় একসঙ্গে নির্বাচন করাতে হবে। পুরভোট নিয়ে সর্বদল বৈঠকে ফের একবার দাবি তুলল বিরোধীরা। পুরভোট নিয়ে সর্বদল বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন, সেখানেই তাদের দাবি তুলে ধরে বিরোধীরা। তবে পুর নির্বাচনে কমিশনকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস রাজ্য সরকারের। নির্বাচন কমিশন কলকাতা এবং হাওড়ার নির্বাচনকে সামনে রেখে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। প্রায় সব রাজনৈতিক দলই উপস্থিত ছিল। আমরা আমাদের কথা বলেছি, সব রাজনৈতিক দল তাদের কথা বলেছে। এরপরেও সিরিজ অফ মিটিংস হবে। বিজেপির তরফে পুরভোটে কেন্দ্র বাহিনীরও দাবি করা হয়। রাজ্যের আইন শৃঙ্খলার কথা তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্র বাহিনীর আর্জি করে বিজেপি। আপনি দফা দফা ইলেকশন হবে, ইলেকশন 5 বছর, তার মানে আপনি গণতন্ত্রকে মানছেন না, তার মানে আপনি সংবিধানকে মানছেন না। সংবিধান বলেছে 5 বছর পর পর ইলেকশন হওয়া উচিত। সেখানে আপনি কখনো নিজের যখন ইলেকশন মুখ্যমন্ত্রীকে করাতে হচ্ছে, তখন অজুহাত দিয়ে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রীর নালে এখানে বাংলায় সব আইন ব্যবস্থা ভেঙে পড়ে যাবে। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করেন বাম নেতা রবীন দেব। তার দাবি, শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশনকে সদর্থক ভূমিকা নিতে হবে। এই রাজ্যে আইন শৃঙ্খলা এখন অবস্থা ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছে। এই অবস্থায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, আবার সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে তাকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে বৈঠকে কথা ওঠে বাদি হাওড়া পুরসভার বিভক্ত হওয়া নিয়েও।
বালি ও হাওড়া পুরসভার আসন সংরক্ষণ ও বিন্যাস প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে ওঠে প্রশ্ন। রিপাবলিক বাংলা। রাজ্যবাসীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা। স্বাস্থ্যসাথী প্রকল্পে 2 কোটিরও বেশি মানুষ সুবিধা পেয়েছেন বলে দাবি রাজ্যের। সেই সঙ্গে পরিষেবা দিতে না চাওয়া হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও শহর থেকে জেলা বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগের তালিকা জানিয়ে হলফনামা পেশ করবে মামলাকারীরাও। স্বাস্থ্যসাথী মামলায় হাইকোর্টের একাধিক প্রশ্ন। স্বাস্থ্যসাথী প্রকল্পে কিভাবে দেওয়া হচ্ছে পরিষেবা? অভিযোগ এলে কী ব্যবস্থা দেওয়া হচ্ছে? রাজ্যের দাবি স্বাস্থ্যসাথীতে চিকিৎসা পরিষেবা বাড়ছে, অথচ এই প্রকল্পে বাজেট কমাচ্ছে রাজ্য। এটা কি করে সম্ভব? বিচারাধীন বিষয় বলে মন্তব্যে নারাজ তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। দেখো, আইনের একটা নিজস্ব জায়গা আছে, সেটা তার জায়গায় চলবে। রাজ্য সরকার নিশ্চয়ই তাদের যেটা বক্তব্য সেটা আদালতের সামনে পেশ করবে। যেহেতু এটা একটা সাবজুডিস ব্যাপার, আমি বিনা স্টাডি করে আই ডোন্ট ওয়ান্ট টু মেক আ কমেন্ট অন দিস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো পুরো তলানিতে চলে গেছে। নীল সাদা বিল্ডিং বাদে আর কোথাও কিছু নেই। সেটুকুকেও ভেঙে ফেলার ব্যবস্থা করা হয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। আগামী দিনে এই প্রকল্প মুখ থুবড়ে পড়বে এবং আমার অ্যাজামশান আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বহু কিছুতে ঢোক গিলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী চালু করা আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান দেবে। রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন হাসপাতাল। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি কি শুধুই কথার কথা? সাধারণ মানুষ কোথায় যাবেন চিকিৎসার জন্য? এ প্রশ্নের উত্তর অজানা। রিপাবলিক বাংলা। দুষ্কৃতী দলের সংঘর্ষ ঘিরে উত্তেজনা নদিয়ার থানার পাড়া এলাকায়। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু এক মহিলার। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে সরব এলাকাবাসী। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নদিয়া থানার পাড়া এলাকার টোপলা গ্রামে। রবিবার সংঘর্ষের জেরে এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমার আঘাতে মৃত্যু হয় হাসিনা বিবি নামে এক মহিলার। প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই পার্টিতে এসে আমার বাড়ির দূরে আমার বউকে মেরে ধুই সব চলে গেল। ম্যাচিং বোম সব বোমা নেছি। আর বউ জানে না, শোনে নামকে মাইতে আমার বউকে মেরে গেল। এলাকা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হয়, পরে সেগুলো নিষ্ক্রিয় করে পুলিশ। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রায় 3 মাস ধরে বাবার মৃতদেহ আগলে ছিল ছেলে। ফের হাড়হিম করা ঘটনা সাক্ষী রইল শহর কলকাতা। এবার ঘটনাস্থল গড়ফা। 3 মাস ধরে পড়ে থাকার পর কঙ্কালে পরিণত বাবার দেহ। ঘরের মধ্যে একটি বিছানা, সেই বিছানার উপরে পড়ে আছে একটি পচা গলা কঙ্কালসার দেহ। ফের হাড়হিম করা ছবি শহরে। 3 মাস আগে মৃত্যু হয়েছে বাবার, কিন্তু মৃত শরীরে ফিরে আসবে প্রাণ এই আশায় দেহ সৎকার না করে খাটের উপরেই রেখে দিয়েছিল গড়ফার কৌশিক দে। উনি মানসিক দিক দিয়ে অনেক ভেঙে গেছিলেন। বউ বছর 30 যাবত পক্ষাঘাতে ভুগছেন, ছেলেও বছর 10 যাবত একটু অ্যাবনর্মাল টাইপের। তখন আমি বলতাম তোমার যেতে হবে না, আমার প্রেসক্রিপশন দাও, এখানে এসে বসতে আমি ওষুধটা নিয়ে আসতাম। বছর 70-এর সংগ্রাম দে অসুস্থ স্ত্রী ও এক মানসিক ভারসাম্যহীন ছেলে কৌশিককে নিয়ে থাকতেন গড়ফার এই বাড়িতে। কিন্তু শেষ কয়েক মাস দেখা যায়নি সংগ্রাম বাবুকে। তাদের পরিচিতদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। পুলিশে খবর দেন তারা। সোমবার সংগ্রাম বাবুর পচা গলা কঙ্কালসার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান প্রায় 3 মাস আগে মৃত্যু হয়েছে সংগ্রাম বাবুর। বিশ্বকর্মা পুজোর প্রায় দিন 15-20 আগে দেখা গেছিল ওনাকে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ দিকে। তারপরে আর দেখতে পাইনি আমরা। এবং আমার দোকানে যখন পুজো হয়, বিশ্বকর্মা পুজো, খাওয়া দাওয়ার অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়, তখন আমরা খাওয়া দাওয়া দিতে গেছিলাম। তো বাট ওনার ছেলে অ্যাকসেপ্ট করেনি, বলছে বাবা তখন বললো যে অসুস্থ। তখন আমাকে মরার কথা কিছু বলেনি। প্রশ্ন উঠছে, এতদিন মৃতদেহ বাড়িতে পড়ে রইল, কেন দুর্গন্ধ পেলেন না প্রতিবেশীরা? তাহলে কি বাবার দেহ সংরক্ষণ করার জন্য কোনো রাসায়নিক ব্যবহার করেছিল কৌশিক? গড়ফার এই কাণ্ড ফের একবার উস্কে দিল কয়েক বছর আগের রবিনসন স্ট্রিটের স্মৃতি। রিপাবলিক বাংলা।
এখনো থমথমে জলপাইগুড়ির ভুটকিহাট এলাকা। রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে তৃণমূল নেতা সোলেমান মোহাম্মদের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। সোমবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল বাসিন্দাদের মধ্যে আতঙ্কের ছাপ। শনিবার ভর সন্ধে ভুটকিহাট এলাকায় তৃণমূল নেতা সোলেমান মোহাম্মদকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরিবারের দাবি, সোলেমান ভালো মানুষ ছিলেন, তার উপর কেন হামলা হলো প্রশ্ন পরিচন্দের। কে যেও না শত্রু, সবাই ভালোবাসে, সবার উপকার করে, সবার পিছনে ঘোরাঘুরি করে। কে যে আমার স্বামী কালকে 6টার দিকে মারলো আমি কিছু বলতে পারি না। শনিবার সন্ধে সোলেমানের পাশাপাশি স্থানীয় এক ব্যবসায়ীর উপরও হামলা চলে। আক্রান্ত ব্যবসায়ী বাপি রায়ের দাবি, তো এক ভদ্রলোক বলল যে চোর 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 চোর। তো আমি চোর বলেই সঙ্গে সঙ্গে ওরা দুজন বাইক নিয়ে যাচ্ছিল, ডান দিক দিয়ে শিলিগুড়ির দিক দিয়ে যাচ্ছিল। তো আমি হঠাৎই মেনবার বাইকটা সঙ্গে সঙ্গে স্টার্ট করার পরে আমি কি করি যে ডান সাইড দিয়ে শিলিগুড়ির দিক দিয়ে তাদেরকে তাড়া করতেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোলেমানকে গুলি করে পালানোর সময় তাদের আটকানোর চেষ্টা করে বাপি, তাই বাপির ওপর পাল্টা হামলা করে দুষ্কৃতীরা। হঠাৎ করে কি বলে যে পিছনে যে ছিল আমার উপরে ডাইরেক্টলি শ্যুট করে, এক রাউন্ড শ্যুট করে আমার সাইডে হেলমেটের মধ্যে লাগে, তো সাইড হয়ে গেছিলো। সেটা আমার লাক ছিল ভালো যে কালকে আমি বেঁচে গেছি। তো তারপর দ্বিতীয় রাউন্ড চালায় আমার বাইকে, কোথায় জানি লাগলো আমি বুঝতে পারলাম না, তারপর আমি পড়ে যাই। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক খগেশ্বর রায়। পরে সোলেমানকে দেখতে হাসপাতালে জানতে নেই। মনে হচ্ছে টোটাল পুলিশকে আমি দায়িত্ব দিয়েছি, পুলিশ তদন্ত করে কি ঘটনাটা ঘটেছে, এর ভিতরে কি রহস্যটা আছে, হ্যাঁ নিশ্চয়ই তারা তদন্ত করে বের করবে। এবং আমিও দলগতভাবে আমাদের যারা নেতৃত্ব আছে, এখনও আমি করিনি, নেতৃত্বের কাছে আমি জানবো যে অরিজিনাল ঘটনাটা কী। মোহাম্মদকে যেখানে গুলি করা হয় সেই এলাকা ঘুরে দেখেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। পাশাপাশি প্রত্যক্ষদর্শী বাপি রায়ের সঙ্গেও তিনি কথা বলেন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ কবে এই দোষীদের গ্রেপ্তার করতে পারে বা এই দোষীদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে পারে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। প্রেমিককে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্য মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুর গ্রামে। মিলছে না বিনামূল্যে গ্যাসের পরিষেবা, গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ গ্যাস কানেকশনের বিরুদ্ধে। ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবিড়া গ্রামে অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে 750 টাকা থেকে 2000 টাকা নেওয়ার অভিযোগ। হেলে পড়েছে 100 মিটার উঁচু নির্মীয়মান টাওয়ার। হাওড়ায় টিকিয়াপাড়ায় বেলিলিয়াস পার্কে তৈরি টাওয়ার থেকে বিপদের আশঙ্কা, পার্ক পরিদর্শন পুরসভার প্রতিনিধিদের। পৌষমেলা করতে চেয়ে বিশ্বভারতী উপাচার্য শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি বোলপুর পুরসভার। বিশ্বভারতী মেলা না করলে পৌষমেলার আয়োজন করার জন্য মাঠ দেওয়ার আবেদন করা হয়েছে। করোনা আবহের জন্য গত বছর বন্ধ ছিল পৌষমেলা।